ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা অনলাইন ক্লাস বাংলা ভাষার ব্যাকরণে স্বাগত। যারা এখনও আমাদের এই ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিংবা চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল বাটনটিতে প্রেস করো। আজকে আমরা উপস্থাপন করছি বাংলা ব্যাকরণের একটি উল্লেখযোগ্য পরিচ্ছেদের একটি অংশ। সেই পরিচ্ছেদটি হচ্ছে কৃৎপ্রত্যয়। তো বাংলা ব্যাকরণ তথা বাংলা দ্বিতীয় পত্রের কৃৎপ্রত্যয় বিষয়ক ক্লাসের আজকে পঞ্চম পর্ব। আজকের এই পর্বে উপস্থাপিত হবে কৃৎপ্রত্যয়ের অন্যতম প্রকার সংস্কৃত কৃৎপ্রত্যয়। আর সংস্কৃত কৃৎপ্রত্যয়ের আজকের এই উপ বিষয়ে থাকছে মূল পাঠের আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, গঠন, রূপ, উদাহরণসমূহ। আমরা এর আগেও কৃৎপ্রত্যয় বিষয়ে চারটি পাঠ উপস্থাপন করেছি। সে সমস্ত ভিডিও লেসন আশা করি মনোযোগ দিয়ে দেখেছ, অধ্যয়ন করেছ। আগের পর্বগুলো দেখে থাকলে, মনোযোগের সাথে অধ্যয়ন করে থাকলে, অনুশীলন করে থাকলে আশা করা যায় যে কৃৎপ্রত্যয় বিষয়টি তোমাদের কাছে ইতিমধ্যেই অনেক বেশি সহজবোধ্য হয়েছে। এই বিষয়টি সম্পর্কে তোমাদের ইতিপূর্বেকার যে ধরনের ধারণা জটিল কঠিন হয়তো মনে হয়ে হতো, সেগুলো এখন এই একাধিক পর্বের আলোচনায় আশা করি সহজতর হয়েছে। সহজাতভাবে কিছু শিক্ষার্থীর মাঝে ব্যাকরণের কিছু বিষয়ে যেমন এক ধরনের অনীহা কাজ করে কিংবা বোধগম্যতার সংকট তৈরি করে। আশা করি আমাদের এই ধারাবাহিক আলোচনাগুলো দেখার পর তোমাদের সেই বদ্ধমূল ধারণার ইতিবাচক পরিবর্তন ঘটেছে। ইতিপূর্বেকার যে ধরনের জটিল কাঠিন্যের এক ধরনের প্রবণতা কাজ করত তোমাদের মাঝে, আশা করি সে ধরনের প্রবণতা ইতিমধ্যেই শুদ্ধ হয়েছে, সংস্কৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থাপন করছি বাংলা দ্বিতীয় পত্রের কৃৎপ্রত্যয় বিষয়ক আলোচনা। এই বিষয় শিরোনামের অন্যতম প্রকার সংস্কৃত কৃৎপ্রত্যয় নিয়ে শুরু করা যাক আজকের মূল পাঠ। এর আগে আমরা এই কৃৎপ্রত্যয় বিষয়ের সংস্কৃত কৃৎপ্রত্যয়ের প্রথমার্ধ আলোচনা করেছি। আমরা আজকে এই সংস্কৃত কৃৎপ্রত্যয়ের শেষাংশ ধারাবাহিকভাবে তুলে ধরব। এর ভেতরে যেসব ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে এবং উদাহরণ রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে উপস্থাপন করছি। আশা করি অত্যন্ত মনোযোগের সাথে এই পাঠগুলো লক্ষ্য করবে। একটু মনোযোগ দিয়ে, একটু ভালোবেসে এই বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। দেখবে ইতিপূর্বেকার তোমাদের কারো কারো যে ধরনের নেতিবাচক মানসিকতা বিদ্যমান রয়েছে, সেটার অবশ্যই পরিবর্তন ঘটবে ইতিবাচকতায় এবং সহজসাধ্য হয়ে উঠবে। তার জন্য এই পাঠগুলো অত্যন্ত মনোযোগ দাবি করে, অনুরাগ দাবি করে। চলো শুরু করা যাক। কৃৎপ্রত্যয়ের অন্যতম প্রকার সংস্কৃত কৃৎপ্রত্যয় বিষয়ক। আগের পর্বের ধারাবাহিকতার পরবর্তী অংশ থেকে শুরু করছি আজকে বিশেষ নিয়ম। এর আগেও একাধিক বিশেষ নিয়ম গিয়েছে, এখানেও কিছু কিছু আসছে একটু ভিন্নতর আঙ্গিক নিয়ে। তো বিশেষ নিয়ম ক, লক্ষ্য করো, নক প্রত্যয় পরে থাকলে নিজন্ত ধাতুর ইকারের লোপ হয়।
তোমরা জানো যে এই যে ব্যাকরণের একটা বিষয় হলো যে একই কোনো কোনো ক্ষেত্রে একই পরিভাষার ভিন্ন নাম থাকে বা অন্য শব্দ দিয়ে বোঝানো হয়। তো তোমরা ইতিপূর্বে আলোচনায় জেনেছো যে এক নিজে কাজটি না করে অন্যের মাধ্যমে কোনো কাজ করানোকে সেই প্রযোজক ধাতু হিসেবে গণ্য করা হয়। আর এই প্রযোজক ধাতুরই অন্য নাম হচ্ছে নিজন্ত ধাতু। তো এখানে নক প্রত্যয় পড়ে থাকলে এই নিজন্ত ধাতুর যে ইকার থাকে ই ধ্বনিটা সেটা লোপ পায়। যেমন পুঁজি যোগ নক, এই যে পুঁজি যোগ নক, তো এই ই কার যে রয়েছে এই ধাতুতে এটা বিলুপ্ত হয়ে যাবে, আর এটা হয়ে যাবে পোযোগ। আর এখানে নটাও মূর্ধন্যটাও বিলুপ্ত হয়ে গেছে। এরূপ জনক, চালক, স্তাবক। খ, আকারান্ত ধাতুর পরে নখ প্রত্যয় হলে ধাতুর শেষে অ আসে, অন্তস্থ অ আসে। লক্ষ্য করো যে আকারান্ত, আমরা এর আগেও একাধিক আলোচনায় বলেছি যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ যে থাকে সেই তার শেষ কারান্ত মানে শেষ ধ্বনিতে অন্তে, অর্থাৎ ব্যবহৃত সেই ধ্বনি গুচ্ছের শেষে যদি আ থাকে আকারান্ত ধাতুর পরে, এখানে যেহেতু ধাতুটা সুনির্দিষ্ট করে বলেছে যে ধাতুর শেষ ধ্বনিতে যদি আ থাকে, আকার অন্ত মানে ধাতুর অন্তে আকার আ বা আকার ধ্বনি থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পরে যদি নক প্রত্যয় যুক্ত হয় তাহলে ধাতুর শেষে অন্তস্থ অ আসে। যেমন দা যোগ নক, দায়ক, এই যে নকটা নেই, এই এই দার মধ্যে আ কার আছে, আগেই বলা হয়েছে ধাতুর শেষ ধ্বনি যদি আ হয় তাহলে সেক্ষেত্রে অন্তস্থ অ হবে। এটা কোথায় হবে, যদি প্রত্যয়টা নক হয় যেটা এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে কি হলো, দায়ক, মানে আর সাথে একটা অয় ধ্বনি আসছে। তেমনি যেমন বি পূর্বক ধা, বিধা যোগ নক, বিধায়ক, আর আ ধ্বনি আসলে সেখানে একটা অধ্বনিও যুক্ত হয়। 7, ঘন প্রত্যয়, ঘয় জফলা মূর্ধন্য ন প্রত্যয়। ঘ মূর্ধন্য ন, এটা হচ্ছে ইত, এই ইত নিয়ে ইতিপূর্বের একাধিক পাঠে আমরা আলোচনা করেছি, কাজে আজকে পুনরায় সেটা আলোচনায় আনছি না। তেমনি জফলা থাকে, জফলা, এটা এই পাঠে নতুন এসেছে, যদিও জফলাটা তোমরা চিনো যারা ছোটোবেলা থেকেই বর্ণ এবং বর্ণমালা পড়ে এসেছো। কোনগুলোকে কার বলে কোনগুলোকে ফলা বলে এটা জানো। তারপর আমরা খানিক মনে করে নিচ্ছি যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে কার বলা হয় এটা তোমরা জানো। তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তবে সব ব্যঞ্জন বর্ণেরই ফলা হয় না, অনেকগুলোর হয়, আবার কোনোটার হয়ও না। যেগুলো হয় সংক্ষিপ্ত রূপটা সেইগুলোকে ফলা বলা হয়। এমন রফলা, জফলা, তফলা, মফলা, নফলা ইত্যাদি নানা ফলাকেই আমরা চিনি। তো এখানে আসছে জফলা, এই যে প্রত্যয়, এই যে প্রত্যয়, এখানে একটা বাঁকা একটা চিহ্ন আছে, এটা হলো অন্তস্থ জ্বর যে বর্ণ আছে সেই পূর্ণ বর্ণের এটা খণ্ডিত রূপে দেখানো হয়, এটা ফলা রূপে। যেমন কর্ম ও ভাব বাচ্চে ঘন হয়, এই সমস্ত ধ্বনি বা উচ্চারণ তোমাদের কাছে খানিকটা কঠিন মনে হতে পারে বা কষ্টসাধ্য হতে পারে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে সংস্কৃত থেকে আমদানিকৃত যে বিভিন্ন গঠন, রূপ বা উপাদান, এইগুলো উচ্চারণে বেশ কষ্টসাধ্যই হয়ে থাকে সচরাচর। কারণ সংস্কৃত ভাষাটা যেমন জটিল, তেমনি তার উপাদান, শব্দাবলী বা তার যে ধাতুরূপ বা প্রত্যয়রূপ আছে সেইগুলো উচ্চারণে যথেষ্ট বেগ পেতে হয়। তো একটু চেষ্টা করলে সেটা আয়ত্ত করা যায়। যেমন এখানে ঘ জফলা মূর্ধন্য হসন্ত ঘন হয়, মানে ভাব বাচ্চে কর্ম, ভাব বাচ্চে ঘন হয়, যথা ক্রি যোগ ঘন। লক্ষ্য করো বানানগুলো, কয় রিকার, ঘয় জফলা মূর্ধন্য ন হস চিহ্ন, যে ক্রি যোগ ঘন, এটা কি হয়েছে,
এই এর বেলায় কার্য হয়েছে, আগে বলা ছিল ঘ মূর্ধন্য ইর স্থানে কি হবে, জফলা থাকে, জফলা হয়, ক্রি যোগ ঘন কার্য, এই যে জ। কিন্তু এখানে একটা বিষয় আমাদের বলতে হচ্ছে যে কার্য গত বেশ কয়েক দশক ধরে এই জফলার পরে, মানে এখানে তো অন্তস্থ জ একটা আছেই, এই যে এই জায়গাটা অন্তস্থ ঝ আছে, তারপরে জফলা মানে আরেকটা জ্বর প্রতীক। এটা বাংলা ভাষার আগের দিককার যে রচনাগুলো ছিল, পুরনো প্যাটার্নের যে লেখাগুলো, সেইগুলোতে এই কার্য কার্যালয়ে জফলা হতো, কিন্তু এটা পরবর্তীকালের ব্যাকরণবিদরা বাদ দিয়েছেন। তারা করছেন যে জ্বর পরে দ্বিত্ব হয় না, এটা আরেকটা নিয়ম আছে, দ্বিত্ব মানে দুইবার হয় না, কাজেই জ অন্তস্থ জ যেটা আছে তারপরে আর জফলার ব্যবহার এখন আর হয় না, এটা বাদ দিয়েই কার্য এরকম লেখা হয়। যেমন ঠিক একই রকমের ধৃযোগ ঘন ধার্য, এই কার্য ধার্য পরিহার্য এই জাতীয় যেগুলো ছিল, অর্থাৎ জ্বর ব্যবহার আছে, তারপরে আরও একটা জ, মানে এই যে কার্য যেটা ব্যবহার হতো আগে, এইগুলো আর এখন হয় না, কার্য ধার্য এই জাতীয়, অর্থাৎ অন্তস্থ জ্বর পরে দ্বিত্ব হয় না। এটা বানান সংস্কার করা হয়েছে পরবর্তীকালে, সেই অনুপাতে এটা নির্ধারণ করা হয়েছে। তেমন আছে বাচ্য ভোজ্য যোগ্য হাস্য, এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। তোমরা এই পরিহার্য ধার্য কার্য ওর সাথে জফলা নেই, কিন্তু এখানেও কেন আছে এরকম জিজ্ঞাসা জাগতে পারে। এখানে খেয়াল করো যে চর পরে জফলা, বর্গীয় জ্বর পরে জফলা, গড় পরে জফলা, দন্ত স্বর পরে জফলা ব্যবহার হয়েছে। বাচ্য ভোজ্য যোগ্য হাস্য এইগুলোর মধ্যে কিন্তু দ্বিত্ব নাই, মানে এই যে জফলা দুই মানে একই ধ্বনি পরপর ব্যবহার হয়নি, বর্ণ ব্যবহার হয়নি, কাজেই এই জায়গায় থেকে গেছে, ওই জায়গায় পরিত্যক্ত হয়েছে। এটা এখানে বলেছে দ্রষ্টব্য। আধুনিক বাংলা বানানে রেফ জ জ জয় হয় না, জ হয়। এটা রেফের জন্যই হয়েছে, কথাটা এরকম না, অর্থাৎ দ্বিত্ব হবে না, এটা বানান সংস্কারে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাকরণবিদরা ভাষাবিদরা এটা নির্ধারণ করে দিয়েছেন। ৮ জ প্রত্যয়, মানে অন্তস্থ জ প্রত্যয় কর্ম ও ভাববাচ্যের যোগ্যতা ও ঔচিত্য অর্থে অন্তস্থ জ প্রত্যয় প্রযুক্ত হয়। ভাববাচ্য এবং কর্মবাচ্যের বেলায় যদি যোগ্যতা প্রদর্শন করে, মানে তার মধ্যে যোগ্যতার একটা ভাব প্রকাশ করে, ঔচিত্য মানে যেটার মধ্যে উচিত এরকমের অর্থ বা ভাব প্রকাশ করে, সেই ক্ষেত্রে অন্তস্থ জ প্রত্যয় হয়। যেমন জ যুক্ত হলে আকারান্ত ধাতুর আকার স্থলে একারান্ত হয়, যে অন্তস্থ যুক্ত হলে আকারান্ত ধাতুর মানে যেই ধাতুর শেষে আ আছে, মানে অন্তে আছে আকার, আকারান্ত, আগেই বলেছি যে অন্তে ধাতুর অন্তে আকার আছে, এটা বলে আকারান্ত। উকার থাকলে উকারান্ত হতো, বা অন্য কিছু ইকার হলে ইকারান্ত হতো, যদি অন্তে বা শেষে থাকতো আর কি। তাহলে ধাতুর আকার স্থলে একারান্ত হয়, মানে যেখানে ধাতুর আকার আছে শেষ ধ্বনিতে, সেখানে সেই শেষ ধ্বনির আকারের স্থলে একার মানে একারান্ত অন্তে এ ধ্বনি তৈরি করে, এবং অন্তস্থ জ অন্তস্থ অ হয়। যেমন দা যোগ অন্তস্থ জ, দা, এই যে দা আগেই হয়েছে, এই আ ধ্বনিতে এ ধ্বনি হবে। যেমন দা এটা রূপান্তরিত হয়ে গেছে দে, জ হয়ে গেছে অ, তাইলে কি হলো, দেয় হলো। তেমনি হা যোগ জ, এই হা স্থানে এ হয়েছে আর জ স্থানে অন্তস্থ অ হয়েছে, তাইলে কি হলো, হেয়। এরও বিধেয়, অজেয়, পরিমেয়, অনুমেয় ইত্যাদি বিশেষ নিয়ম। এটা সাধারণ নিয়ম নয়, এটা বিশেষ অন্য রকমের একটু নিয়ম। ব্যঞ্জনান্ত ধাতুর অন্তস্থ জ প্রত্যয় স্থলে জ ফলা হয়। লক্ষ্য করো যে ব্যঞ্জনান্ত ধাতুর, যেই ধাতুর শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে, তার জ প্রত্যয়ের স্থানে জ ফলা হয়, জ ফলা। এই যে গম যোগ অন্তস্থ জ সমান সমান গম্য, এই যে তোমরা এই ধ্বনি বর্ণটাকে চিনো, এই যে এরকম একটু খানিকটা বাঁকিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে অন্তস্থ জ যে আছে তারই ফলারূপ, তারই সংক্ষিপ্ত রূপ এটা ব্যঞ্জন ধ্বনির বেলায়। তেমনি লভ যোগ জ, লভ্য, এই যে লভ যোগ জ, এই আস্তটা ব্যবহার না করে তার প্রতীকটা নেওয়া হয়, খণ্ডিত রূপটা, এটা হচ্ছে জ। তাহলে কি হলো, লভ্য। ৯
নিন মূর্ধন্য ন রস্যইকার দন্তন্য নিন প্রত্যয়, এখানে মূর্ধন্য ন হচ্ছে ইত, ইন থাকে, ইন এরকম থাকলে এটা দীর্ঘই ইকার হয়। যেমন গ্রহ যোগ নিন, তাহলে গ্রহ যোগ নিন গ্রাহী, এই এই জায়গায় একটা আকার ধ্বনি তৈরি করেছে, আর এখানে হয়ে গেছে হয় দীর্ঘ ইকার নতুন ধ্বনি এসেছে। পানিন এখানে আবার অন্যরকম হয়েছে পাই। এরূপ কারি, দ্রোহী, সত্যবাদী, ভাবী, স্থায়ী, গামী, কিন্তু নিন যুক্ত হলে হন ধাতুর স্থলে ঘাত হয়। নিন থাকে যদি এই সমস্ত যুক্ত হলে, এই যদি হন এই ধাতুটা থাকে যেটার সাথে নিন প্রত্যয় যুক্ত হয়, সেই স্থলে কি হয়, ঘাত হয়। যথা আত্ম হন যোগ নিন আত্মঘাতী, আত্মহনীন হওয়ার কথা ছিল, সেটা না হয়ে আত্মঘাতী রূপান্তর হয়েছে। 10 ইন প্রত্যয় রস্য ই দন্ত নহস চিহ্ন, ইন প্রত্যয় কি হয়, ইকার হয়, ইন হয়ে যায় দীর্ঘ ইকার রূপ। যেমন শ্রম যোগ ইন, এখানে হয়ে যাচ্ছে দীর্ঘ ইকার শ্রমী। 11 অল প্রত্যয় ল, এটা হচ্ছে ইত, আর এটা গিয়ে অটা থেকে যায়, ইত তো বিলুপ্ত হয়ে আগে বলা হয়েছে, আগের পর্বে আলোচনা হয়েছে, যাদের এটা বুঝতে সমস্যা হয় আগের পর্বগুলোতে খুঁজে নিও। জি যোগ অল জয়, খি যোগ অল ক্ষয়, মানে অ থাকে এখানে বলা হয়েছিল, আর ঈদটা বিলুপ্ত হয়ে যায়। এরূপ ভয়, নিচয়, বিনয়, ভেদ, বিলয় ইত্যাদি। ব্যতিক্রমও আছে যে এই ফর্মুলায় পড়ে না, ব্যতিক্রম হচ্ছে হন যোগ অল, এটা না হয় একেবারেই ভিন্ন রূপ বধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে এই কটমটে কিছু ধাতু এবং প্রত্যয়ের ব্যবহার তোমাদের কাছে কোনোটা দুর্বোধ্য মনে হতে পারে। আসলে যেহেতু সংস্কৃত ব্যাকরণের নানা উপাদান, প্রয়োগ পদ্ধতি, নিয়মাবলী আমাদের বেশিরভাগ মানুষেরই ধারণা নেই এই সম্পর্কে, কাজে এটা সুনির্দিষ্ট কাঠামোতে তা বিন্যস্ত করা যথেষ্ট দুঃসাধ্য, এবং আমাদের পক্ষেও তোমাদেরকে এর চেয়ে অধিকতর সহজভাবে বোঝানো কষ্টসাধ্য, কারণ সংস্কৃত ভাষা এটা আমাদের বেশিরভাগেরই আয়ত্তে নেই। আর এটার আদিরূপ কী ছিল বা কেমন ছিল, কীভাবে এই রূপান্তরগুলো হয়েছে, তোমাদের ব্যাকরণে যতটুকু প্রদর্শন করা হয়েছে, যতটুকু দেখানো হয়েছে, এটুকুর ভেতরেই সেটা ধারণা নিতে হবে, আর সহজ হয় এই ধারণা ভেতর দিয়ে তোমরা এগুলো মুখস্থ করে ফেলা। কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃত প্রত্যয়। কৃদন্ত বিশেষণ গঠনে আমরা এর আগেই জেনেছি অনেকবার যে কৃত প্রত্যয় যোগ করে যে শব্দ গঠন করা হয় বা পদ গঠন করা হয়, সেটা হচ্ছে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। আর সেটা যদি পদ হিসাবে বিশেষণ হয়ে থাকে, আর বিশেষণ কাকে বলে এটাও তোমরা বেশিরভাগ মানুষই জানো, যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝানো হয় যেই পদ দ্বারা, সেটা বিশেষণ। তো সেই পদটি যদি কৃত প্রত্যয় যুগে গঠন করা হয়ে থাকে কৃদন্ত, আর সেই পদটা বিশেষণ হয়ে থাকে, সে অথবা সেই বিশেষণ পদ গঠন করা হয়, তখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কতিপয় কৃত প্রত্যয়ের যে ব্যবহারিক রূপ কেমন হয় তা এখানে তুলে ধরা হচ্ছে। 1 ইষ্ণু প্রত্যয়। ইষ্ণু প্রত্যয় চল যোগ ইষ্ণু, চলিষ্ণু, এরূপ ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। তোমাদের এখানে আরও একটা ব্যাকরণের প্রথম দিকে যে ধ্বনি রয়েছে, সেখানে কিন্তু এই ধ্বনিরূপ বা বর্ণরূপের বিভাজন বা বিন্যাস দেওয়া আছে। এই যে ইষ্ণু, স্নু, এই যে পিঠের মধ্যে এইরকম একটা বাঁকানো, ওর খানিকটা ওর মতো দেখতে লাগানো হয়েছে, এটা অনেকে ভুল করে থাকে, ইও মনে করে, আদৌ এটা ইও নয়, এটা হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্য ন যেটা আমরা অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার করি, এইটা যুক্তাক্ষরের বেলায় এইরকম বিশেষত মূর্ধন্য স বা এই জাতীয় বর্ণের সাথে বেশি ব্যবহার হয় না। এটা বিশেষত এই মূর্ধন্য স্বর বেলায় পিঠের মধ্যে এরকম বাঁকাভাবে ব্যবহৃত হয়, কাজে এটা মূর্ধন্য ন, এটা মাথায় রাখতে হবে। চল যোগ ইষ্ণু, চলিষ্ণু এটা আগে বলা হলো, এরূপ ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। 2 বর প্রত্যয়, ব অন্তস্থ র প্রত্যয়। ইস যোগ বর, ঈশ্বর, এখানে বর ব উচ্চারণটা অ উচ্চারণের রূপ নিচ্ছে ঈশ্বর। তেমনি ভাস যোগ বর, ভাস্বর, নশ্বর, স্থাবর, এগুলো। 3 অন্তস্থ র প্রত্যয়,
হীন হয় রস্বইকারে হি দন্ত ন হীন যোগ স মানে দন্তস্ব যোগ অন্তস্থ র হিংস্র। তেমনি নম যোগ র নম্র। 4 উক রস্ব উ ক উক বা দীর্ঘ উ ক উক প্রত্যয়, যেমন ভূ যোগ ওক বউক, এখান থেকে রূপান্তরিত হয়ে হয়েছে ভাবুক। তেমনি জাগরি যোগ ওক জাগর যোগ ওক জাগরুক। 5 সানচ সানচ প্রত্যয় তালব্য স দন্ত ন চ, সানচ প্রত্যয় স ও চ এগুলো হচ্ছে ইত, আর আন বিকল্পে মান থাকে। তো দীপ যোগ সানচ দীপ্য মান, আগে বলা হলো যে আন যেটা আছে এটা বিকল্প হয়ে মানের রূপ নেয় দীপ্যমান এরূপ। চল যোগ সানচ চলমান, চল তারপরে বৃদ্ধ যোগ সানচ বর্ধমান। এটার আলোকে যে আনের বদলে মানে বদলে যায় এই দৃষ্টিভঙ্গিতে এই বর্ধমান চলমান হয়েছে সানস্থানে, এটা মাথায় রাখতে হবে। 6 ঘ যোগ ইয় ঘয় প্রত্যয় কৃদন্ত বিশেষ্য গঠনে, বেশ আগে ছিল এই কয়েক বাক্য আগেই ছিল বিশেষণ, আর এখানে আসছে কৃদন্ত বিশেষ্য গঠনে। এই জায়গাটা যে আছে কি ঘ যোগ ইয় এটা ইত, এটা গিয়ে সেখানে অটা থাকে বস যোগ ঘয় বাস, এই যে বাস হয়েছে কৃদন্ত পদ। যুজ অন্তস্থ জ রস্যকার বর্গীয় জ হস চিহ্ন যুজ যোগ ঘয় যোগ ক্রোধ যোগ ঘয় ক্রোধ, খোদ যোগ ঘয় খেদ, ভিদ যোগ ঘয় ভেদ, এই যে রূপান্তর হয়েছে ই এ ধ্বনি হয়েছে। তো বিশেষ নিয়ম তয়জফলা বর্গীয় য ত্যাজ যোগ ঘয় ত্যাগ, পচ প যোগ চ হস চিহ্ন পচ যোগ ঘয় পাক, শোচ যোগ ঘয় শোক, এই যে রস্যকার ছিল এটা একার আকার রূপ নিয়ে গেছে, আর ঘয় সেটা হয়ে গেছে ক, আর চ এই ঈদটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু নন্দী যোগ অন নন্দন, এক্ষেত্রে আ যোগে নন্দনা হয় না, এটা ব্যতিক্রমে একটা রূপ যে নন্দী যোগ অন নন্দন, এখানে আ যোগ করে নন্দনা হয়নি, এখানে অধ্বনি তৈরি করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের আজকের এই পর্বটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছ, তোমাদের কাছে আগের চাইতে সহজতর হয়েছে বিষয়টি। কৃত প্রত্যয়ের অন্যতম প্রকার সংস্কৃত কৃত প্রত্যয় বিষয়ক আলোচনা আমাদের আজকে পর্বের ভেতর দিয়েই সমাপ্ত হচ্ছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা একাধিকবার অনুশীলন করবে, দেখবে, আর কিছু কিছু উপাদান বা বিষয় এর ভিতরে আলোচিত হয়েছে বা উপস্থাপিত হয়েছে যার সংজ্ঞা গঠনরূপ আগের একাধিক পর্বে আলোচিত হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই আজকের পাঠটি অধ্যয়নকালে কোনোরূপ জটিলতার সৃষ্টি হয় বা বোধগম্যতার সমস্যা তৈরি করে, তাহলে আগের একাধিক পর্ব পুনরায় দেখে নিতে পারো। আর যারা আজকে নতুন আমাদের এই পাঠে, তারা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করো, তাহলেই তোমরা নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশান পেয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কিছু জানার থাকলে বা নতুন কোনো পাঠ তোমাদের পছন্দের থাকলে আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী পাঠগুলোতে সম্পূরক আলোচনা এবং সম্পূরক পাঠ উপস্থাপন করতে। সবাই সব রকমের ভালো থেকো, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।